দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের দ্য ভিউজ অনুষ্ঠানে। আপনারা জানেন আমরা এই অনুষ্ঠানের চেষ্টা করি কমিউনিটির বিভিন্ন সমস্যা এবং সমাধান, সেই সঙ্গে নানা তথ্য দিয়ে আপনাদেরকে সহায়তা করতে। আজ সেই লক্ষ্যে আমরা আমাদের অনুষ্ঠান সাজিয়েছি দুটো ভাগে। প্রথমে আমরা আলোচনা করব আমেরিকায় ভ্রমণ সংক্রান্ত বিভিন্ন বিষয়, গ্রিন কার্ড, সিটিজেনশিপ সহ নানা বিষয়, ইমিগ্রেশনে। এবং দ্বিতীয় ভাগে আমরা আলোচনা করব আপনি এই সামার আসছে, কিভাবে সামারে আপনি পর্যটন খাতে ইনভেস্ট করে লাভবান হতে পারেন সেই বিষয় নিয়ে। দুটো ভাগে আলোচনা করতে আমাদের সঙ্গে শুরুতে যুক্ত হচ্ছেন বেলায়েত হোসেন বেলাল, উনি সার্টিফাইড প্যারালিগাল, বাংলা ইমিগ্রেশন সার্ভিসেস। এবং দ্বিতীয় ভাগে থাকবেন মোহাম্মদ হাসান, উনি রিয়েল এস্টেট লাইসেন্স সেলস পারসন। আমরা শুরুতে যাচ্ছি বেলাল ভাইয়ের কাছে। বেলাল ভাই, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ টিভিএনের সকল দর্শককে। বেলাল ভাই, আপনাকে দেখলে বা আপনাকে পেলে আসলে যে জিনিসটা সবচেয়ে আমাদের আলোচনার বিষয় হয়, কি ঘটছে এই মুহূর্তে, কিভাবে ইমিগ্রেশন সহ ট্রাভেল সহ এইসব ব্যাপারে কিভাবে কি করা যায়, কি হচ্ছে বা কি হতে যাচ্ছে। শুরুতে আমি একটু আপনার থেকে জানতে চাইবো যে এই মুহূর্তে আসলে ট্রাভেল, বিশেষ করে অ্যাব্রোডের ট্রাভেলের কি অবস্থা, এটা কি কতটা মানে যেরকম রিউমার ছিল কিছুদিন আগেও, এখন কি সেটা কমে আসছে কিনা? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ টিভিএনের সকল দর্শককে। রিউমার আগেও ছিল, স্টিল রিউমার আছে। রিউমার ইজ এ রিউমার। আচ্ছা, যদি কেউ জিজ্ঞাসা করে, ভাই আপনার কি পরিচিত কেউ কোনো সমস্যা ছিল? না। কার ছিল? আমি শুনছি ওনার কাছ থেকে। ওকে, উনি কে? ওই আমার ফ্রেন্ডের ফ্রেন্ড। দিস ইজ এ রিউমার। উনি আইদার ফেসবুকে কেউ কিছু বলছে এরকম শুনছে, অথবা কোন ফ্রেন্ড কিছু বলছে উনি সেটা শুনছে। এটাকে উনি এখন বাস্তবে রূপ দেওয়ার জন্য অনেক সময় যেটা হয়, যার নিজের এই কাগজ নেই সে আর একটু বেশি করে আরেকজনকে হার্ড টাইম দেওয়ার জন্য এরকম একটা ভয় দেখানো একটা ব্যাপার স্যাপার কাজ করে, যে আমারও নাই, আমি যখন যাবোই না ওরা একটু ভয় দেখাই দিই। কাইন্ড অফ লাইক দিস। ইজ এ রিউমার, ইজ এ রিউমার। ওকে, তার মানে আপনি বলছেন এরকম কোনো সমস্যা নেই, কিন্তু তারপরেও এই যেমন আমরা দেখি গ্রিন কার্ডের ক্ষেত্রে এখন যেটা হচ্ছে, অনেকেই বলছেন যে 6 মান্থ পর্যন্ত থাকা যায়, কিন্তু এরপরে যখন এক্সটেন্ড করতে হয় কিছু প্রসেস মেনটেন করতে হয়, অথবা অনেকে সেই প্রসেস মেনটেন না করে হয়তো কোনো ইমার্জেন্সি কারণে হয়তো বা ভুলে, বিশেষ করে বাবা মাদের ক্ষেত্রে এটা হয়, এটা হচ্ছে। সেটা থেকে উত্তরণের আসলে কি উপায়, সেটা কিভাবে আপনারা সেটা সেখানে হেল্প করতে পারছেন? ধন্যবাদ। যদি কারো গ্রিন কার্ড থাকে, উনি যদি লেস দেন 6 মান্থ থাকেন, উনি যে পরবর্তীতে দেশের নাগরিক হবেন, আই মিন 3 ইয়ার্স অর 5 ইয়ার্স পরে, সেটা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে ওনার ওই টাইমটা উনি এলিজিবিলিটি রাখবেন। কোনো কারণে যদি 6 মান্থের ওভার স্টে করেন দেশের বাইরে, তখন ওনার এলিজিবিলিটিটা নষ্ট হচ্ছে। আচ্ছা, আবার কন্টিনিউ ওনাকে 5 ইয়ার্স থাকতে হবে নন স্টপ, লেস দেন 6 মান্থ দেশের বাইরে। যদি এটাকে এক্সাম্পল দিয়ে বলি, লেটস সি আপনি 2015 সাল থেকে দেশে আছেন, এখন 2025 সাল, সামহাও আপনার গ্রিন কার্ড 2021 সালে হয়েছে। ওকে, আপনি 4 বছর এদেশে আছেন উইথ গ্রিন কার্ড। 4 বছরের মধ্যে আপনার একাধিকবার বাংলাদেশ যাওয়া ছিল, আপনি হয়তো 1 মাস 2 মাস 15 দিন এরকম ছিলেন। ওকে, লাস্ট ইয়ারে আপনি কোনো কারণে 6 মাসের ওভার ছিলেন। আচ্ছা, মানে শেষ বছর নাও শেষ বছরে আপনার চতুর্থ বছরে যখনই আপনি থাকলেন মোর দেন 6 মান্থ, আপনার ওই টাইমটা জিরো। আবার আপনার 5 বছর কাউন্টিং শুরু হবে 2024-এর পর থেকে। সেজন্য সবাই বলে যে আপনি লেস দেন 6 মান্থ থাকবেন। আর সেক্ষেত্রে ফিজিক্যালি ইউএসএ তে কতদিন স্টে করতে হবে, এরকম কোনো কি বাধা ধরা আছে কি? যদি লেটসি আপনি গ্রিন কার্ড থেকে আপনি পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করবেন, সিটিজেন হিসেবে যাবেন, ক্লোজ টু 5 ইয়ার্স। 5 ইয়ার্সের পর আপনি পাচ্ছেন, আর আপনি প্রসেস করতে পারেন আরো 6 মান্থ আগেই। অ্যাপ্লিকেশন আপনি প্রসেস করতে পারেন, কাগজপত্র লাগাইতে পারেন, বুঝাইতে পারেন। আচ্ছা, সেই ক্ষেত্রে মানে আপনি বলছেন যদি তার প্রয়োজন হয় যে না আমাকে 6 মাসের বেশি থাকতে হচ্ছে, আপনি তাহলে তাদের কি কি প্রসেস গুলো মেনটেন করতে হয়? ওয়ান্স ইন আ ওয়াইল, যেটা আমি বলতেছিলাম, যদি ওয়ান্স ইন আ ওয়াইল কোনো রিজনে আপনার 6 মাস ওভার হয়ে গেছে, সেটা আপনার কিছু করতে হবে না। বাট যদি প্র্যাকটিসে হয়, অলওয়েজ আপনি দেশে বেশি থাকেন, এই জায়গায় কম থাকেন, আপনি এয়ারপোর্টে নামবেন, হয়তো আপনাকে বলবে যে আপনি এগেইন আপনি দেশের বাইরে বেশি ছিলেন, এই জায়গায় কম ছিলেন, তাইলে আপনি B1 ভিসা ইউজ করেন, গ্রিন কার্ড আপনি সারেন্ডার করেন। অথবা ওরা আপনাকে, আমাদের মধ্যে আরেকটা রিউমার আছে যে আমি একবার ছিলাম কোনো কারণে, ওর 2 মাস আগে একবার দেশে গিয়ে আসি, এখন আমার মা বাবা কেউ না কেউ অসুস্থ, আবার আমাকে যেতে হবে 1 মাসের জন্য বা 15 দিনের জন্য। অনেকে ভয় দেখাচ্ছেন না আপনি গেলে আপনাকে আটকাবে। ইউএস এভাবে আটকায় না, এভাবে কাউকে এভাবে করে না। ইয়েস, যদি ওরা কোনো ধরনের সাসপেক্ট আপনাকে মনে করে, ওরা আপনাকে আগে বলবে যে দিস ইজ তোমার সমস্যা, তুমি এটা ফিক্স করো। প্লাস কেউ এগেইন এন্ড এগেইন 3 মান্থ 4 মান্থ 6 মান্থ দেশের বাইরে থাকে,
আপনি এয়ারপোর্টে নামবেন জেএফকেতে, সেজন্য আপনাকে রাইডেতে বলবে না তুমি চলে যাও, আপনাকে ওরা স্ট্যাম্পিং করবে আপনার পাসপোর্টে, ওয়ার্নিং ওর রিটেন আপনাকে দিবে যে নেক্সটে যদি তুমি মোর দেন 6 মান্থ থাকো, আইদার তুমি রিএন্ট্রি পারমিট নিয়ে যাবা, মোর দেন 1 ইয়ার যদি থাকো রিএন্ট্রি পারমিট নিবা, ওর তুমি তোমার গ্রিন কার্ড সারেন্ডার করো, তুমি ভিজিট ভিসায় থাকো, V1 V2 ভিসায় থাকো, অথবা তুমি গ্রিন কার্ড সারেন্ডার করো। আপনি নামবেন আর সাথে সাথে আপনি গ্রিন কার্ড ক্যান্সেল করে দেবেন না, তার মানে হচ্ছে একটা প্রসেসের মধ্যে বা warning আপনাকে থাকবে। ওয়ার্নিং আগে দিবে, আপনি ফলো আপ করবেন। আচ্ছা, আরেকটা জিনিস, এখন তো আসলে যেই পরিস্থিতি চলছে, বিশেষ করে এই ইউএস এর ইনসাইডে আপনি ইমিগ্রেশনে বিভিন্ন নতুন নতুন রুলস যোগ করা হচ্ছে, Yes. নতুন নতুন ল গুলোকে আবার অ্যাক্টিভ করা হচ্ছে, আমরা Yes. দেখতে পাচ্ছি সেটা এক ধরনের চাপ প্রয়োগের একটা ব্যাপার। তো সেই ক্ষেত্রে শুধুমাত্র দেখা যাচ্ছে যদি আপনি কম্পারেটিভলি চিন্তা করতে যান তাহলে হয়তো সিটিজেনদের একটু সুবিধা রয়েছে, কিন্তু আমাদের কমিউনিটির বিশেষ করে বয়োজ্যেষ্ঠরা অনেকেই আছেন যে দীর্ঘদিন গ্রিন কার্ড হোল্ড করছেন কিন্তু সিটিজেনশিপের কখনো চিন্তা করেননি বা সিটিজেনশিপ নেননি। ইভেন অনেকেই দেশে যাচ্ছেন আসছেন, মানে কখনো ভাবেননি যে না সিটিজেনশিপ পরীক্ষাটা দেওয়া উচিত বা এটা নেওয়া উচিত। তো এই ক্ষেত্রে আপনি তো একজন মানে সার্টিফাইড প্যারালিগ্যাল, আপনি তো দীর্ঘদিন মানে এদের সঙ্গে কাজ করেন এই ব্যাপারগুলো নিয়ে, আপনার কাছে কি মনে হয় এখন কতটা জরুরি আসলে যদি কারো সিটিজেনশিপ মানে এলিজিবল হয়ে থাকে, সিটিজেনশিপ অ্যাপ্লাই করার জন্য, ইন্টারভিউ ফেস করার জন্য কতটা দরকার এখন এই মুহূর্তে? এরকম দরকারটা সবসময় ছিল, এখন একটু বেশি দরকার। এই প্রশাসন, ট্রাম্প প্রশাসন কিন্তু ক্ষমতায় আসছে ইমিগ্রেশনের এগেনস্টে বলে, আমি এরকম করব, আমি এরকম চেঞ্জ করব, আমি এরকম করব। তো যেহেতু তাদের কমিটমেন্ট ছিল, যদি পুরাও রক্ষা না করে কিছুটা তো করবে। হ্যাঁ, সেটা তো অবশ্যই। তো সেই হিসাবে যদি আমার আপনার কারো এলিজিবিলিটি টাইম যদি হয়, অবশ্যই উনি সময় নষ্ট না করে উনার অ্যাপ্লাই করা উচিত। আমরা এদেশে আসি কিন্তু ফাইনাল আমাদের ডেস্টিনেশন কিন্তু আমাদের সিটিজেনশিপ হওয়া, ইউএস পাসপোর্ট আমাদের নেওয়া, এবং সিটিজেনশিপ পেলে অনেক সুবিধাও পাওয়া যায়। ইয়েস, অল ফ্যাসিলিটিস আপনার থাকবে। গ্রিন কার্ডের তুলনায় অনেক কিছু আপনার ফ্যাসিলিটিস বেশি পাবেন। আপনি সব লেটস যদি বলি আজকে ভোটার অধিকার, কথার কথা, নেক্সট ভোট আসবে, সো আপনি যদি সিটিজেন না, আপনি ভোট দিতে পারতেছেন না। অনেক কিছুতেই যে ফ্যাসিলিটিস আপনি ইউএস সিটিজেন হওয়ার পরে পাবেন, গ্রিন কার্ড কিন্তু আপনার সেম না। ইয়েস, আপনি গ্রিন কার্ডেও থাকতে পারতেছেন, আপনি পার্মানেন্ট রেসিডেন্ট, কোনো সমস্যা নাই। বাট যদি আপনার এলিজিবিলিটি আসে, সিকিউরিটি এবং আপনি যদি সিকিউরিটি এবং facilities- আপনার অল ফ্যাসিলিটিস, বেটার ফ্যাসিলিটির জন্য অবশ্যই যদি আপনার সময় হয়, আপনি অবশ্যই অ্যাপ্লাই করেন আপনার সিটিজেনশিপের জন্য। সেই ক্ষেত্রে অ্যাপ্লাই করার জন্য কি কি চেক লিস্টে প্রয়োজন হয়, কি কি জিনিসের দরকার হয় আসলে? অনেকে হয়তো এই জিনিসগুলো এখনো কনফিউজড রয়েছে, মানে আপনি তো একটা বললেন 5 ইয়ার্স অথবা একটা স্টে করতে হবে Right, ফিজিক্যালি, হ্যাঁ, দেন stay আর করা, কি কি হ্যাঁ। প্রয়োজন? পাসপোর্টটা আপনার সাথে থাকা, আপনি কতদিন টোটাল ছিলেন দেশের বাইরে, টাইমগুলোকে তো আপনার এক্সক্লুড করতে হবে। মোর দেন 3 মান্থ ছিলেন, কতবার ছিলেন, মোর দেন 4 মান্থ ছিলেন, কতবার ছিলেন, ওই টাইমটাকে টোটাল টাইম থেকে আপনাকে এক্সক্লুড করতে হবে। আচ্ছা, টোটাল টাইম আপনি দেশে কতদিন বাইরে ছিলেন এটা কিন্তু আপনি মাইনাস করবেন। এর দুইটা জিনিস কাজ করে, একটা হলো আমার এলিজিবিলিটি আসা, আরেকটা হচ্ছে আমার এলিজিবিলিটি আছে বাট অ্যাবসেন্স আমার কতদিন বেশি ছিল, অ্যাবসেন্স টাইমটা গ্যাপ ফিল আপ করা, আচ্ছা। দুইটা আপনাকে ফিল আপ করতে হবে। তো এগুলো করার পরে, আবেদন করার পরে এখন যে পরিমাণ আমরা অনেক দর্শকে আমাদেরকে বলছেন যে প্রচুর ব্যাকলগ, এখন আবেদন করলে হয়তো 1 ইয়ার 2 ইয়ার ওয়েট করতে হচ্ছে, সেক্ষেত্রে কি মনে হয় এখন আসলে আবেদন করলে কত দিনের মধ্যে ইন্টারভিউ ডেট কেউ পেতে পারে? অনেস্টলি আমি বলবো এটা লাখ। আমরা যাদেরকে সিটিজেনশিপের অ্যাপ্লাই করি এমন হচ্ছে যে অন টাইম থেকে কারো আগে আসে, আমরা বলি 90 ডেজ, হয়তো চলে আসে কারণ লেস দেন 90 তাই ডেজ, নাকি? ইয়েস। আচ্ছা, আবার কারো আসে ইয়েস মোর দেন 1 ইয়ারও হয়ে যায়। কেন কিভাবে হচ্ছে সেটা জানি না, বাট আমার ব্রেন যা বলে, হয়তো লেটস সে এক্সাম্পল আপনার কাছে একটা অ্যাপ্লিকেশন আসছে, আপনি ওই ফাইলটা পুল করছেন, কোনো কারণে হয়তো আপনি ফাইলটা ডান করেন ওর আপনি চেক আপ করতে একটু সময় নিচ্ছেন। আরও একজন কোনো অফিসার কাছে ছিল যে হয়তো কুইক পাওয়ার সাথে সাথে উনি A to Z যতটুকু দরকার ফ্রাইডে উনি করে দিয়েছে। এমন কি আমি গত সপ্তাহে একজনে সব কিছু করে দিলাম, 3 দিনের মধ্যে ওনার অ্যাপ্রুভাল চলে আসছে। তার মানে এটা তো আসলে সারপ্রাইজিং যে পুরো অ্যাপ্রুভাল রাইডওয়েতে ওরা দিয়ে দিয়েছে উইদিন 3 ডেজ। অল ডকুমেন্ট ওনারা সাবমিট করছি, অনলাইনে আগে ছিল আপনার এখন স্টিল অনেকে ম্যানুয়াল করে, ম্যানুয়ালের তুলনায় অনলাইন করাটা ভালো। অনলাইন পাসটা ওদের কাছে ম্যানুয়ালের থেকে, ম্যানুয়ালের তুলনায় ম্যানুয়াল আপনি সার্টিফাইড মেইল করবেন, ওরা মেইল পাবে, মেইল খুলবে, আপনাকে মেইল দিবে, আপনি মেইল পাবেন, লেংদি প্রসেস। আচ্ছা, অনলাইন যদি আপনি সাবমিট করেন ফাইল লট ফাস্টার, ওরা 5-4 রাইডওয়েতে অনলাইনে দেখবে, চেক করবে। সেই ক্ষেত্রে আপনি বলছেন মানে অ্যাপ্লাই করার পরে এটা টোটালি ডিপেন্ড করছে হচ্ছে অফিসারের উপরে, বা আপনি যেটাকে বলেন লাকের যে উপরে। অফিসারটা কাজ করতে ওনার কাছে যদি 50টা ফাইল হয়, ওনাকে 50টা কাজ করতে একটু সময় লাগবে, যদি 5টা ফাইল হয় একটু ফাস্টার হবে।
আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে আমাদের কমিউনিটি, বিশেষ করে বয়োজ্যেষ্ঠদের কথা আমি বলবো, তাদের একটা ভয় কাজ করে যে ইন্টারভিউ ফেস করা বা পরীক্ষা দেয়া, এই কি ধরনের পরীক্ষা হবে, কিভাবে হবে। যদিও বা এখন অনেক পরিবর্তন আসছে, এর আগে যেমন কিছু কোশ্চেন ছিল সেগুলো এখন চেঞ্জ করানো হয়েছে, তো পরিবর্তন নিয়মিতই হচ্ছে, ইংলিশে প্রেফারেন্সের উপরে বেশি প্রায়োরিটি দিচ্ছে। তো আসলে কি কি জিনিসগুলো আসলে আফটার অ্যাপ্লাই এর পরে আপনি মানে আপনার কাছে কি মানে কি সাজেশন আপনি দিবেন যে এই জিনিসগুলো মেনটেন করলে ইন্টারভিউটা স্মুথলি ফেস করতে পারে, কোশ্চেনগুলো ভালো করে আনসার করতে পারে এবং তার পাওয়াটা অনেক বেশি পরিমাণে ইজি হবে, মানে আবার ঝুলে যাবে না? সেক্ষেত্রে আপনার কি মনে হয়? যেটা আপনি বললেন যে বয়স্কদের ক্ষেত্রে একটু ভোকাবুলারি জিনিসটাই হয়। লেটস সে আপনি একটা প্রশ্ন আমাকে করলেন, সামহাও আমি বুঝতে পারি নাই, অনেকের মধ্যে ভয় কাজ করে, আর অনেকের মধ্যে হয়তো কিছুটা বুঝতে পারে এবং অনেকটাই বুঝতে পারে নাই, তো উনি তখন কোয়াইট হয়ে যায় অ্যান্সার না করে, আমি জানি না। তো ওই ক্ষেত্রে যেটা হয়তো ভোকাবুলারির জন্য যেটা করা উচিত, যদি বয়স্ক হয় লেটস সে দাদা দাদি নানা নানি, হ্যাঁ, ওর কারো আব্বা আম্মা বয়স্ক থাকতে পারে, ওনারা ওনাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে ইউটিউবে কিন্তু অনেক ইন্টারভিউ পাওয়া যায়, মক ইন্টারভিউ যাকে বলে। আপনি ওই জায়গাতে যে প্র্যাকটিস করেন না, ওরা যে সমস্ত কোশ্চেনগুলি করে সিমিলার প্রশ্নগুলি, সেক্ষেত্রে ওরা কি ধরনের কোশ্চেনগুলো বেশি প্রায়োরিটি দিচ্ছে? আপনাকে যেটা বলবে সাধারণত বলে লাইক লেটস সি 4th of July নিয়ে আপনাকে হয়তো বলছে, ওর আপনাকে বলছে যে ফ্ল্যাগে কয়টা স্টার থাকে, হ্যাঁ, ওই জিনিস হয়তো আপনাকে মানে আমেরিকা রিলেটেড কোশ্চেন, ও থাকবে আমেরিকা রিলেটেড কোশ্চেনই। আপনাকে যে সমস্ত অনেকগুলো কোশ্চেন করবে, এর মধ্যে কোনো একটা কোশ্চেন বলবে আপনাকে লেখার জন্য, হয়তো আপনি বুঝতে পারেন নাই যে আপনাকে কি বলছে লেখার জন্য। সো এগুলি যদি আমরা যত বেশি প্র্যাকটিস করব, অনলাইনে প্র্যাকটিস করা যায়, ইউটিউবে আছে ইউটিউবে প্যাকটিস করা যায়, আরো ভালো হয় যদি নিজেরা ঘরে যদি বাজারে প্রচুর বুকলেট পাওয়া যাচ্ছে, বাজারে বুকলেটে আরো ভালো হবে, বিকজ আপনি কার সাথে কনভারসেশন করতেছেন, বা যারা এর মধ্যে পেয়ে গেছে ওদের সাথে আলাপ আলোচনা করতে পারেন। ইউটিউবে ভালো আছে ইন্টারভিউ, ইউটিউব থেকে নিতে পারে। আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে আপনি বলছেন মানে এই জিনিসগুলো ভয়টা কাটবে, জড়তা কাটবে। আপনি মনে করেন যে একটা অফিসারের সাথে আপনি ইন্টারভিউ দিতেছেন, তো সেজন্য আমি আপনি দিলে ভয় একটু কম কাটবে, বাট যদি আপনি কোনো কারো একটা বিদেশির সাথে আপনি কথোপকথন করেন, আপনার ল্যাঙ্গুয়েজের ফ্লুয়েন্সি একটু আসবে আপনার ভিতর থেকে, এবং যা বলবে সেটা আপনি একটু ভালো বুঝবেন। আর এই ক্ষেত্রে যদি মানে খুবই ভালো হয়, সবকিছু ঠিকঠাক থাকে, তো পেয়ে গেল, যদি কোনো কারণে মিসিংও হয় সেক্ষেত্রে তো দ্বিতীয়বার আবার অ্যাপ্লাই করার সুযোগ রয়েছে। এটা তো এমন না না এটা আপনার লাইফের শেষ না, না এটা শেষ না, এটা সুযোগ থাকে। আচ্ছা, এর মধ্যে আবার কিছু জিনিস যেমন দেখা যাচ্ছে যে আমাদের বিশেষ করে বাংলাদেশিদের কিছু প্রবলেম থাকে, বেসিক ছোট ছোট কিছু প্রবলেম থাকে, হয়তো সেগুলো গুরুত্ব দেওয়া হয় না। যেমন ভোটার আইডি কার্ডের মধ্যে থাকে এক ধরনের নাম, বাংলাদেশি পাসপোর্টে থাকে এক ধরনের নাম, তারপরে গ্রিন কার্ডের মধ্যেও ডেট অফ বার্থের মধ্যে ভুল, নামের বানানের মধ্যে এই জায়গায় ই থাকছে, ছোট ছোট অনেকগুলো মিস্টেক থাকে, যেগুলো কিন্তু সিটিজেনশিপের মধ্যে পরীক্ষা বা এরকম মানে ফেডারেল কোনো কিছুতে গেলে কিন্তু সেগুলো খুব ভালোভাবে যাচাই বাছাই করা হয়। সেক্ষেত্রে আপনারা আসলে কিভাবে এটাকে হেল্প করতে পারেন? যদি কেউ আপনাদের কাছে আসে যে এনআইডি তে প্রবলেম আছে বাংলাদেশে, বা পাসপোর্টের কিছু বানান টানান ভুল আছে, সেগুলোকে আপনারা ঠিক করতে পারেন? আপনার কোশ্চেন ছিল এনআইডি কার্ড নিয়ে, ওর এনআইডি যে কোনো কিছু বাংলাদেশি রিলেটেড ব্যাপারগুলো, পরবর্তীতে এগুলো তো খুব ইম্পর্টেন্ট, কাজে লাগে। মানে আপনি বলছেন যে সেম নাম ওর, হ্যাঁ, নাম বানান ভুল বা এরকম। আমাদের দেশে যেহেতু প্রচুর কাজ হচ্ছে এনআইডি কার্ড নিয়ে, টাইপিং মিস্টেক হইতেই পারে, কারো এরর থাকতেই পারে। বাট এখন আপনি কোনো কারণে নতুন পাসপোর্ট করতে যাচ্ছেন, ওর আপনি রিনিউ করতে যাচ্ছেন, লেটস সি আপনার নাম মোহাম্মদ আহসান হোসাইন আর মোহাম্মদ আহসান উল্লাহ, কোনো কারণে উল্লাহতে আপনি স্পেলিং হয়তো যে ভদ্রলোক অফিসার করছে উনি টাইপ করছে এক ধরনের, আপনি আপনার পাসপোর্টে তৈরি করার সময় হয়তো এক ধরনের ছিল। আচ্ছা, এখন আপনি আইডি রিনিউ করতে যাচ্ছেন অথবা নতুন পাসপোর্ট হয়তো আরেকবার করবেন, তখন আপনার এনআইডি কার্ড ওরা, বাট এনআইডি কার্ডের আগে সামহাও আপনার বার্থ সার্টিফিকেট আপনার পাসপোর্ট করা ছিল। এখন যখন আপনি যাচ্ছেন নতুন পাসপোর্ট করার জন্য, উইদাউট এনআইডি কার্ড আপনাকে অ্যাকসেপ্ট করবে না। এনআইডি কার্ডে আইদার আপনার বাবার নাম ভুল আছে, স্পেলিং হোক, ওর নাম ভুল হোক, মায়ের নাম, আপনার নাম, কোথাও যদি ভুল থাকে, আনটিল আনলেস এটা ফিক্স করা ছাড়া ওরা করতে দিবে না। সো আপনার কোশ্চেন ছিল এনআইডি কার্ডে আমরা হেল্প করতে পারি কিনা। ইয়েস, কারো যদি এরকম কোনো ভাই বোনের যদি বা ভোটার আইডি কার্ডের নাম ভুল থাকে, হয়তো আব্বা আম্মা হোক অথবা ওনাদের হোক, ইয়েস আমরা তাদেরকে হেল্প করতে পারবো। তার মানে হচ্ছে এগুলো সংশোধনযোগ্য। আচ্ছা, যেহেতু সংশোধনের কথাই বলেন, আরেকটা জিনিস হয় আমাদের অনেকে, যেহেতু আপনাকে পেলাম আসলে এই রিলেটেড প্রশ্নগুলোই আসছে, যেমন অনেকেই এই অভিযোগটা করে বা তাদের মধ্যে হয় যে গ্রিন কার্ডের এক্সপায়ারেশন চলে যায়, যে দেখা যায় যে খেয়াল করে নাই, অনেক কারণ হতে পারে। এই ক্ষেত্রে আসলে এক্সপায়ারেশন চলে গেলে একজন মানে যে রেসিডেন্ট, তিনি আসলে কি কি পদক্ষেপ গ্রহণ করবেন পরবর্তীতে, বা কি কি করা উচিত তার আসলে? ওকে,
আমরা সবসময় স্ট্রংলি সাজেস্ট করি যে আপনার গ্রিন কার্ড এক্সপায়ার অ্যাটলিস্ট 6 মান্থ আগে আপনি অ্যাপ্লাই করেন। এটা হচ্ছে সতর্কতা। রেগুলার প্রসেস। সামহাও আপনি চেক করেন, আপনার কোশ্চেন ছিল এরকম হ্যাঁ। যে আমি খেয়াল করে নেই, অবহেলার কারণে হোক অথবা বাই মিস্টেকলি হোক, আমি জানি না। অথবা অনেকে বাবা মা দেশে গেল খেয়াল নাই, Right. এক্সপায়ার Okay. চলে যায়। ওকে, এরকম ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আপনি কি ইমার্জেন্সি ট্রাভেল করতে চান? যদি কোনো কারণে আপনি ইমার্জেন্সি ট্রাভেল করতে চান এক্সপায়ার গ্রিন কার্ড দিয়ে, আপনাকে আগে ইউএসসিআইএস সাথে যোগাযোগ করতে হবে। আচ্ছা, ওরা আপনাকে আপনার পাসপোর্ট একটা স্ট্যাম্প করে দিবে, হুইচ ইজ ওই স্ট্যাম্পটা গুড ফর 1 ইয়ার। ওকে, আগে কিন্তু আপনাকে অ্যাপয়েন্টমেন্ট করতে হবে ওদের কাছ থেকে। আচ্ছা, একটু ক্লিয়ারলি মানে তাহলে প্রথমে যদি কারো এরকম হয়েও যায়, তার হয়েও যদি যায়, ট্রাভেলের খুব প্রয়োজন হয়, খুব প্রয়োজন হয়, সেক্ষেত্রে প্রথমে ইউএসসিআইএস এর সঙ্গে যোগাযোগ করতে অ্যাপয়েন্টমেন্ট হবে। করবেন। ওকে, অ্যাপয়েন্টমেন্ট করার পরে আপনি ওদের কাছে যদি ওরা পারমিশন দেয়, আপনার বুকের মধ্যে ওরা একটা স্ট্যাম্প দিবে, স্ট্যাম্পটা দিয়ে আপনি 1 বছর পর্যন্ত ভ্যালিড আপনি ট্রাভেল করতে তার মানে পারবেন। এটাতে মানে ঘাবড়ানোর তেমন কিছু। খুব যদি ইমার্জেন্সি হয়ে যায় দেন আপনি এটা করতে পারেন, আদারওয়াইজ অলওয়েজ চেষ্টা আমরা সবাই খেয়াল রাখি, বাট এরকম যাতে কারো না হয়, অবশ্যই হচ্ছে 6 মান্থ আগে যেন আমরা রিনিউ করে নেই। আচ্ছা আচ্ছা, তার মানে হচ্ছে এটা রিনিউ না করলেও চাইলে উনি ট্রাভেল করতে পারবে যদি ইউএসসিআইএস ইউএসসিআইএস থেকে অনলি আচ্ছা, সেক্ষেত্রে পরবর্তীতে ওনার কোনো সমস্যা হবে কিনা? আপনি তো ইউএসসিআইএস এর পারমিশন নিয়েই যাচ্ছেন, আপনি আমাকে অনুমতি দিলেন এন্ট্রি করার জন্য অথবা বের হওয়ার জন্য, উইথ অনুমতি তো উনি গেলেন, কেন প্রবলেম হবে? তাহলে সেই ক্ষেত্রে না, কোনো প্রবলেম কোনো সমস্যা হবে না। বেলাল ভাই, আমাদের একজন দর্শক রয়েছে লাইনে, আমরা একটু দর্শকের ফোনটা নিয়ে আবার আসছি। দর্শক, আপনি আপনার নাম বলে প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? হ্যাঁ ভাইয়া, ভালো আছি, আপনি কেমন আছেন? জি জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। জি, আমার কোয়েশ্চেন হলো অ্যাসাইলাম বেস ট্রাভেল ডকুমেন্ট নিয়ে কানাডা যেতে হলে কি কানাডার ভিসা লাগবে না এমনিতেই যাওয়া যাবে? আর সেকেন্ড কোয়েশ্চেন হলো যদি আমার বাংলাদেশি পাসপোর্টে কানাডার ভিসা অ্যাক্টিভ থাকে আর আমার ট্রাভেল ডকুমেন্ট থাকে আমেরিকান ট্রাভেল ডকুমেন্ট, স্টিল কি আমাকে ভিসা নিতে হবে কানাডার? টু ডিফারেন্ট কোয়েশ্চন, একটু যদি না বুঝতে পারেন তাহলে আমি আবার বলবো। একটা কানাডা, একটা আচ্ছা, আমরা আপনি বুঝতে পারছি, আপনি একটু লাইনে থাকেন, আমরা বেলাল ভাই থেকে জেনে নিই। কানাডা, আরেকটা কোন দেশে বললো? হ্যাঁ, আমি বলছি বেলাল ভাই, উনি যেটা প্রশ্ন করলো যে উনি অ্যাজাইলামে আপনার হচ্ছে ট্রাভেল ডকুমেন্ট আছে ওনার, তো ট্রাভেল ডকুমেন্টের জন্য ওনার যদি কানাডাতে উনি ট্রাভেল করতে চায় তাহলে কি ওনার কানাডার ভিসা নিতে হবে কিনা ওনার পাসপোর্টে, প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে যদি আগে থেকে কানাডার ভিসা থেকে থাকে সেক্ষেত্রেও কি ওনাকে নিতে হবে কিনা, বা কি কোনো প্রবলেম হবে কিনা ওনার ট্রাভেল করতে। উনি বলছে ওনার ভিসা যদি থাকে, ভিসা এক্সপায়ার না হলে তার লাগবে না। ওনার যতদিন বাংলাদেশের পাসপোর্টটা, যখনই ওনার ভিসা ইস্যু করা থাকুক, যতদিন ওনার বাংলাদেশের পাসপোর্ট এক্সপায়ার ততদিন কানাডা ভিসা দেয়। কারো পাসপোর্ট যদি 10 বছরের ভ্যালিড থাকে 10 বছরের ভিসা দেয়, 5 বছরের ভ্যালিড থাকলে 5 বছরের ভিসা। সো উনি জাস্ট চেক করবেন কতদিনের আছে, যদি আপনার ভিসা থাকে আপনাকে নিতে হবে না। আচ্ছা, যদি উনি না থাকলে ভিসা লাগবে ওনার। উনি যেহেতু এসএলএম এর ট্রাভেল ডকুমেন্ট ভিসা লাগবে, তার মানে হচ্ছে কানাডা গেলে ভিসা ট্রাভেল লাগবে। ডকুমেন্ট দিয়ে উনি ট্রাভেল করতে পারবেন না, ভিসা ওনাকে লাগবে, ভিসা কানাডার নিতে জন্য হবে। ভিসা লাগবে। সেক্ষেত্রে ভিসা নিতে গেলে কি রেগুলার প্রসেসগুলো ওনাকে মেনটেন করতে হবে, যে একজন ট্রাভেলার যেভাবে। ইয়েস, উনি পারবে, আমরা ভিসা করি, উনি চাইলে কানাডা ভিসা অ্যাপ্লাই করতে তোমরা পারবে, আপনারা এখানে হেল্প করতে পারবেন। তার মানে উনাকে ওনার পাসপোর্টে রেগুলার ভিসা নিয়ে তারপরে ট্রাভেল করতে হবে। জি, আরো একজন দর্শক রয়েছেন, বেলাল ভাই, আমরা একটু ওনার ফোনটা নিয়ে নিই। দর্শক, আপনি আপনার নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার এনআইডি কার্ডে হচ্ছে আমার জন্ম তারিখ ভুল এসেছে, এখন এটা কিভাবে সংশোধন করতে পারবো, বা এই ব্যাপারে আপনারা কি কোনো সহযোগিতা করতে পারবেন কিনা? আপনার এনআইডি কার্ডের জন্ম তারিখ ভুল রয়েছে, জন্ম তারিখ না সাল? অ্যাকচুয়ালি জন্ম সালটা ভুল আছে এবং হচ্ছে মাসটা ভুল আছে। আচ্ছা, ঠিক আছে, আপনি একটু লাইনে থাকুন, আপনি শুনতে থাকুন। বেলাল ভাই, উনি বললো উনার এনআইডি কার্ডে জন্ম সাল এবং মাসেরও একটু ভুল আছে, সেইটা উনি সংশোধন করতে পারবে কিনা, বা করলে কিভাবে করতে হবে? ওনার যদি বার্থ সার্টিফিকেট থাকে এবং বার্থ সার্টিফিকেট যদি কারেক্টটা থাকে, উনি যদি ওইটা চায়, ইয়েস, সম্ভব, উনি করতে পারবে। সো উনি যদি এরকম চায় হলে আমাদের কাছে ওনার বার্থ সার্টিফিকেট নিয়ে আসতে হবে, এনআইডি কার্ড নিয়ে আসতে হবে। কিন্তু বার্থ সার্টিফিকেট যদি না, উনি বলছে ভুল, দুইটাতে যদি ভুল থাকে তাহলে দেন ওইটাই আপনার। আচ্ছা, বার্থ সার্টিফিকেট লেটস 1995, বাট ভোটার আইডি কার্ডে 1998। সেটা ঠিক করা দেখ, অবশ্যই ওটা ঠিক করা যাবে এবং ঠিক করতে পারবো। এখন যদি ওনার দুইটাই 98 হয়, এখন উনি বলে 95,
দেন ইজ এ টাফ। ধন্যবাদ বেলাল ভাই, আসলে আপনি মানে হচ্ছে সমাধান, কোনো না কোনো ভাবে একটা সমাধান থাকে আপনার থেকে। আমরা সবসময় ভালো সংবাদগুলোই পেয়ে থাকি, কিন্তু আমাদের সময় এতই কম। আসলে আজকে আমাদের একটা বিরতি নিতে হচ্ছে, হয়তো অন্য কোনো দিন আপনার সঙ্গে অন্য বিষয় নিয়ে আরো ডিটেলস আলোচনা করব। যেমন এখন হজ মৌসুম শুরু হচ্ছে, আপনি হয়তো 15 তারিখ থেকে শুরু হবে, 13 তারিখ থেকে হজের ভিসা, হয়তো আপনি সেটা নিয়েও প্রসেস করবেন। আমরা হয়তো আগামী কোনো প্রোগ্রামে আপনার এই হজ ব্যাপার নিয়ে আলোচনা করবো। অবশ্যই দর্শকরা আপনাকে দেখছেন এবং হজ রিলেটেড যে কোনো ভিসার জন্য আপনার সঙ্গে যোগাযোগ করবেন। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ টিভিএনের সকল দর্শককে। জাস্ট সকলের জন্য একটা হেডস আপ দিয়ে রাখতে চাই, অনেকদিন যাবত যেহেতু উমরা হজ বন্ধ ছিল, অনেকের ইচ্ছা যে আমি কবে যাব। ওনাদের জন্য সুখবর হচ্ছে 15ই জুন থেকে আপনারা হজে যেতে পারবেন। উমরা হজ তো শুরু হয়ে যাচ্ছে কিছুদিনের মধ্যেই। সো উমরা হজ শুরু হবে 15ই জুন থেকে, যদি কারোর লাগে। আর ভিসা ইস্যু শুরু হবে 13ই জুন থেকে, এবং সেটা সম্ভব। সম্ভব। ধন্যবাদ বেলাল ভাই বাংলাদেশে আমাদেরকে passport সময় দেওয়ার জন্য। আমরা হয়তো আরেকদিন অন্য বিষয় নিয়ে আলোচনা করব। দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম বেলাল হোসেন বেলালের সঙ্গে। আমরা ইমিগ্রেশন রিলেটেড অনেক বিষয় নিয়ে কথা বলেছিলাম। আমরা একটা বিরতিতে যাব, বিরতির পর ফিরে এসে আমরা আলোচনা করব এই পর্যটন খাতে বিনিয়োগ করে আপনি কিভাবে লাভবান হবেন। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি দ্য ভিউজ অনুষ্ঠানে। আমরা যেমনটা বলছিলাম বিরতির আগে, আমরা এই পর্বে আলোচনা করব আপনার যেই ইনভেস্টমেন্ট করবেন, আপনি রিয়েল এস্টেটে যে ইনভেস্টমেন্ট করবেন সেটা আমেরিকান পর্যটন খাতে, সেটাতে আপনি কি কি পদ্ধতি অবলম্বন করবেন, কিভাবে করলে আপনি বেনিফিটেড হবেন, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমরা আলোচনা করার জন্য আজ এই মুহূর্তে অনলাইনে আমাদের সঙ্গে যুক্ত আছেন অভিজ্ঞ রিয়েল এস্টেট সেলস পারসন, লাইসেন্স সেলস পারসন মোহাম্মদ আহসান ভাই। আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। টিভিএন 24 এর সকল দর্শককে আমি আজকে আমার এই প্রোগ্রামে আপনাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আহসান ভাই, আপনাকে যেহেতু পেয়েছি, আসলে প্রথমে যে প্রশ্নটা করার ইচ্ছে আসলে সেটা হচ্ছে, আপনি তো বাফেলো, নায়াগ্রা বা ওই রিলেটেড ওই এলাকাগুলোতে প্রচুর কাজ করছেন, অনেক অভিজ্ঞতা আছে আপনার। এখন আসলে বর্তমানে কি অবস্থা দেখছেন ওই এলাকাগুলোতে? হাউজিং মার্কেট বা রিয়েল এস্টেট বিজনেসের কি অবস্থা এখন ওখানে? রাইট নাও আপনারা সবাই অবগত আছেন যে বর্তমানে নায়াগ্রা ফলস এরিয়াকে নিয়ে অনেক ধরনের প্রজেক্ট গোয়িং অন। যেমন আমাদের ইউএসএ নায়াগ্রা ডেভেলপমেন্ট কর্পোরেশন শুধু কেবল 2025 এর জন্য $86 মিলিয়ন একটা বাজেট ঘোষণা করছে, যার আন্ডারে এই পুরো এরিয়াতে অনেক ধরনের ডেভেলপমেন্ট আপনারা দেখতে পাবেন। পাশাপাশি আরেকটা বিষয়, যেটা মেজর যে বিষয়গুলো, সেটা হলো যে নায়াগ্রা ফলস আপনারা সবাই জানেন এটা একটা গ্লোবাল টুরিস্ট ডেস্টিনেশন। সারা পৃথিবী থেকে এখানে মিলিয়নস অফ ভিজিটর্স এখানে আসে। এই ঘুরে তাদের এই আসার মাঝেই এখানে একটা বাণিজ্যিক একটা অ্যাক্টিভিটিস করে তুলতেছে। পাশাপাশি আপনার এটার একটা লোকেশনের কারণে, যেমন এটা আমরা কানাডা এবং আমেরিকান বর্ডারই, যার কারণে এখানে 3টা ব্রিজ, যেখানে ফিশ ব্রিজ, আবার রেইনবো এবং ওয়েস্টার্ন ব্রিজ, এই 3টা ব্রিজের মাঝখানে আমাদের প্রতিদিন অনেক ধরনের বাণিজ্যিক অ্যাক্টিভিটি, যেমন আপনার যে ইন্ডাস্ট্রি গুলো গড়ে উঠছে দুই বর্ডারে, এখানে প্রতিদিন আসা যাওয়ার মাঝখানে আমাদের অনেক ধরনের জব অপরচুনিটি হচ্ছে। আবার এই ভিজিটরের কারণে বিজনেস, আপনি হসপিটালিটি বিজনেস গ্রো হচ্ছে, আপনার রিটেল বিজনেস হচ্ছে, এন্টারটেইনমেন্ট বিজনেস হচ্ছে। তো আমাদের যে ইনভেস্টর ভাইরা ইনভেস্ট করার জন্য চিন্তা করতেছে, অনেকে আছে হয়তো ফান্ড আছে, কি করবে, কোথায় ইনভেস্ট করবে, কিভাবে ইনভেস্ট করবে, কিভাবে লাভবান হবে, এই জিনিসগুলোতে দ্বিধাদ্বন্দ্ব থাকে। তো আমি ওনাদের জন্য বলবো, আমরা যারা এখানে লোকাল যারা আছি, যারা লাইসেন্স রিয়েল এস্টেট এজেন্ট আছি, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনি এখানে যদি হসপিটালিটি, যদি আপনি এখানে মোটেল কিনতে পারেন, আমরা দেখি আমাদের বাংলাদেশি অনেক ভাই এখন এখানে মোটেল গুলো ওন করতেছে। তার মানে আসলে আপনি বলছেন, মানে এখন এই মুহূর্তে নায়াগ্রার আশেপাশে একটা বিশাল, আগে থেকেই ছিল পর্যটন, বাট এখন আরো নতুন করে ডেভেলপ হচ্ছে, গ্রোয়িং হচ্ছে, এবং এইটা একটা সেরা সময় আসলে পর্যটন খাতে। আপনি কি মনে করছেন বিনিয়োগ করার জন্য? বিশেষ করে আমাদের বাংলাদেশি ইনভেস্টররা এরই মধ্যে মানে আপনার বাণিজ্য বা যে রেসিডেন্সিয়াল সেই সব জায়গায় কিন্তু বিনিয়োগ করেছে। বাফেলোতে আমরা দেখি প্রচুর বাঙালিরা বাড়িঘর কিনেছে আশেপাশে। কিন্তু এইটা তো আপনি যেটা এখন বললেন, এটা একটা নতুন একটা সেক্টর, যে পর্যটন খাতেও আসলে বিনিয়োগ করা যায়। তো আপনি কি সেটার সম্ভাবনা দেখছেন?
জি। আম, এখানে আপনারা যদি ইনভেস্ট করতে চান শুধু কেবল হাউজিং সেক্টরে নয়, আপনারা ইচ্ছা করলে এখানে লাইক রেস্টুরেন্ট খুলতে পারেন, রিটেল স্টোর খুলতে পারেন। ইভেন আরেকটা বিষয় আমি বলতে চাচ্ছি যে আপনার নায়াগ্রা ফলস যে সিটি সিটি অফিসিয়াল ইভেন অনেক ভেহিকেল লট গুলা যেগুলো আপনার মেইন স্ট্রিট মেজর স্ট্রিট গুলোতে আছে, সেখানে আম, আপনার সিটি তাদেরকে বা প্রাইভেট ডেভেলপারদেরকে অফার করতেছে এখানে মিক্স ইউজ প্রপার্টি করার জন্য, যাতে করে লাইক রেস্টুরেন্ট ওপেন করা যায়, রিটেল স্টেট ওপেন করা যায়। আর আপনারা যারা যদি শর্ট টাইম রেন্টালের কথা চিন্তা করেন, যেটাকে আমরা বলি এয়ারবিএনবি, সেটা করার জন্য আপনারা ইনভেস্ট করতে পারেন, অথবা লং টার্মের জন্য। এখানে আম, এই যে ডেভেলপিং হচ্ছে আপনার নায়াগ্রা ফলস বাফলো এরিয়াতে, এখানে নানান রকমের ইন্ডাস্ট্রি হচ্ছে, যার কারণে জব ক্রিয়েট হচ্ছে, স্ট্রং ইকোনমি রাইট নাও, আনএমপ্লয়মেন্ট ভেরি লো। আপনার যে লিভিং কস্টটা আমি মনে করি আমেরিকার যে কোনো মেজর সিটি থেকে এটা অনেক অনেক কম। এবং অন দ্য আদার হ্যান্ড আপনি যদি যে ইনভেস্টর হিসেবে চিন্তা করেন, এখানে ইনভেস্টমেন্টটাও যে অনেক বেশি করতে হয় তা না, আপনি লেস দেন $100,000 ইনভেস্ট করতে পারেন রিয়েল এস্টেট ইনভেস্টমেন্টে। এবং এখানে যে জব ক্রিয়েট হওয়ার কারণে অনেক লোক এখানে মুভ করতেছে বিভিন্ন স্টেট থেকে, যার কারণে তাদের একটা রেসিডেন্ট, তাদের একটা আবাস দরকার। এই আবাসিক খাতে আপনারা যদি লং টার্ম যে রেন্টাল প্রপার্টি সেগুলো চুজ করতে পারেন। আর শর্ট টার্মের জন্য ডেফিনেটলি আপনারা উইদাউট লাইসেন্স কোন লোকের সাথে আপনারা এই ব্যাপারে আলোচনা করবেন না, এতে করে আপনি প্রতারিত হতে পারেন। কারণ লং টার্ম আর শর্ট টার্ম রেন্টালের প্রজেক্ট প্রপার্টি টোটালি ডিফারেন্ট। শর্ট টার্ম রেন্টালের জন্য আপনাকে লোকেশন চুজ করতে হবে, অন দ্য আদার হ্যান্ড কিছু রিকোয়ারমেন্ট থাকে, ওই রিকোয়ারমেন্ট গুলো আপনি ফুলফিল করতে হবে। সেই তো ক্ষেত্রে আমার আসলাম ভাই, আপনি বললেন মানে লং টার্ম এবং শর্ট টার্ম আপনি দুটো টার্ম ইউজ করেছেন, কিন্তু আমাদের এর আগে মানে অনেক দর্শকই বলে থাকেন যে বাফেলোতে অনেকে বিনিয়োগ করেছেন, কিন্তু ঠিকমতো সেভাবে মানে যেটাকে বলে ভাড়াটিয়া পাওয়া যাচ্ছিল না এগুলো। তারপরে অনেকে আবার কেয়ারটেকার প্রপার কেয়ারটেকার পায়নি, সেজন্য হয়তো একটু সমস্যায় পড়ছেন। সেই ক্ষেত্রে আপনারা যারা রয়েছেন, আপনারা যারা রিয়েল এস্টেটের সঙ্গে দীর্ঘদিন কাজ করছেন, তো একজন কাস্টমার যখন তার অ্যাসেটটা কিনবে, কেনার পরে আফটার যে সার্ভিসটা, সেটাতে আপনারা কতটা সহায়তা করেন? এখানে আমরা যারা আছি আমরা শুধু কেবল এখানে যে বাড়ি বিক্রি করি এবং বাড়ি কিনে দিই, নট অনলি দ্যাট, আমরা একজন ক্লায়েন্টের সাথে একটা লং টার্ম রিলেশনশিপ হয়ে যায়। আমি প্রতিদিন যদি 50টা ফোন কল পাই, তার মধ্যে আমি মনে করি 40টা ফোন কল আমি পাই আমার এক্সিস্টিং বা প্রিভিয়াস ক্লায়েন্ট থেকে। কেন? তাদের নানান রকমের ইনফরমেশন দরকার। হয়তো তার বাসায় এখন একটা কনস্ট্রাকশন করবে, আমাকে কল দিবে, অথবা তার একটা ভায়োলেশন আছে, আমাকে কল দিবে। অনেক সময় যদি আমরা ট্যালেন্ট হ্যান্ডেলিং করি না, বাট আমরা ইনফরমেশন প্রোভাইড করি, হয়তো দেখা যাচ্ছে তার ট্যালেন্ট দরকার, তখন আমি গাইড করি যে আপনি ট্যালেন্ট কিভাবে নিবেন, আপনি ট্যালেন্টে আপনি কিভাবে বাছাই করবেন, কিভাবে আপনি লিজ করবেন। অনেক সময় আমি আমার ক্লায়েন্টদেরকে ফ্রি অফ কস্টে লিজ করে দিই। হ্যাঁ, আবার অনেক সময় এমনও হয় আপনি এখানে নাই, আপনার প্রপার্টিতে হয়তো দেখা গেছে যে আপনার এখানে ইভেন আপনার ব্যাকইয়ার্ড ক্লিক করতে হয়, আমাদেরকে কল দেয়। যদি আমরা ফিজিক্যালি করি না, আমরা শুধু ফোনের সার্ভিস দিয়ে থাকি। তো আমি যেটা বলবো সেটা হলো যে আপনি যে বিষয়টা আপনি বেস করছেন, এটা একটা কমন প্রবলেম যে ইনভেস্ট করে অনেকে বিপদে আছে, সমস্যা আছে। এখন ডিপেন্ড করে এখানে দুটো পার্ট। একটা পার্ট হলো আপনি ইনভেস্টমেন্ট করার আগে আপনাকে রাইট প্রপার্টি, রাইট লোকেশন, রাইট এজেন্টকে চুজ করতে হবে। এখন সেক্ষেত্রে কেমন, আপনার যে এজেন্টের সাথে আপনি কাজ করছেন সেই এজেন্টের লোকাল মার্কেট, লোকাল এনভায়রনমেন্ট, লোকাল অ্যাক্টিভিটি সম্পর্কে তার ধারণা আছে কিনা। এখন আপনি রাইট জায়গায় যদি প্রপার্টি না কেনেন এবং রাইট প্রপার্টি, আপনি এমন একটা প্রপার্টি নিলেন যেই প্রপার্টি যেখানে ভালো ট্যালেন্ট পাওয়া যাবে না, অথবা আর আপনার ওখানে নেবারহুড ভালো না হওয়ার কারণে আপনার ওখানে আপনি ভালো ট্যালেন্ট পাচ্ছেন না, আপনার ড্রাইভওয়ে নাই, কিন্তু আপনি প্রপার্টি কিনছেন। এবার যার উনি মাধ্যমে কিনে কিনছেন, আসলে বাড়ি যখন কেনার সময় অনেকেই, আপনি যেটা একটু আগে বললেন যে দেখা যায় ব্যক্তিগত পরিচয় বা খুব কম জানাশোনার লোক থেকে বাড়ি কিনে ফেলছে, কিন্তু আপনাদের মতো যারা লাইসেন্স রিয়েল এস্টেট
সেলস পার্সন আপনাদের কাছ থেকে যখন কিনবে তখন কিন্তু আপনারা একটা প্রপার গাইডেন্স ওনাদেরকে দিবেন। তো আমি একটা জিনিস আপনার কাছে জানতে চাচ্ছি এই ব্যাপারে, সেটা হচ্ছে শুধুমাত্র বাড়ি মানে রেসিডেন্সিয়াল না, অনেকে তো কমার্শিয়াল স্পেসের জন্য কিনতে চায়, বিশেষ করে গ্রোসারি, সুপার মার্কেট, আপনি বলেন রেস্টুরেন্ট থেকে শুরু করে অনেক কিছু। সেই জায়গাটায় আসলে কেমন, মানে সেই জায়গাটা এগুলো কি কেনা সম্ভব এবং সেখানে লোনটা কিভাবে অ্যাপ্রুভ হবে বা সেই জায়গায় কি কি অ্যাডভান্টেজগুলো রয়েছে? এখন দেখেন, আপনি যেখানেই যত অ্যাক্টিভিটিস থাকে সেখানে আপনার নানান রকম ডেভেলপমেন্ট হয়। এখন এই ডেভেলপিং এবং অ্যাক্টিভিটিস যার কারণে বিজনেস গ্রো হয়। এখন আপনি শুধু কেবল যে শুধু রিয়েল এস্টেট বাড়িতে আপনি কিনবেন এবং বাড়িতে ইনভেস্টমেন্ট নট অনলি দ্যাট, আপনার নানান রকম অপরচুনিটি আছে। আপনি এখানে গ্রোসারি করতে পারেন, আপনি রেস্টুরেন্ট করতে পারেন, আপনি নানান ধরনের এন্টারটেইনমেন্ট ফ্যাসিলিটি গুলো গ্রো করতে পারেন। আপনি আপনার বিজনেস যে স্কিল থাকে না কেন, এখানে যেহেতু এখন আমি যদি বলি যে আমাদের এখানে আমরা এখন যে অ্যাক্টিভিটি গুলো দেখতেছি প্রতিদিন কোনো না কোনো আমাদের বাংলাদেশি ওন বিজনেস নতুন করে ওপেন হচ্ছে। এটার কারণ হচ্ছে যে কমিউনিটি গ্রো হচ্ছে, নট অনলি আমাদের কমিউনিটি, সব কমিউনিটির লোক এখানে লাইকে আই মিন যেটা যে জিনিসটা শুধু স্ট্রং ইকোনমিক কারণে মানুষের প্রয়োজনেই এখানে মুভ হচ্ছে, জব ক্রিয়েট হচ্ছে। এই অ্যাক্টিভিটিস এর কারণে আপনার শুধু আবাসন খাত না, আপনার অন্যান্য যেই মানুষের প্রয়োজনীয় ফার্মেসি করতে পারেন। আমি যেই সেক্টরের সাথে আপনি ইনভলভ হন, আমরা রিয়েল এস্টেট এজেন্ট হিসেবে আমরা যেটা আপনাদেরকে গাইড করতে পারি সেটা হলো লোকেশন চুজ করা এবং প্রপার্টি চুজ করা। এখন আপনি এর আগে যে বিষয়টা নিয়ে কনসার্ন, সেই বিষয়গুলো আমি একটু আপনি আমাদের দর্শকদের জন্য আমি একটু ক্লিয়ার করতে চাচ্ছি। সেটা হলো যে আপনারা প্রপার্টি কেনার ক্ষেত্রে প্রপার্টি চুজ করবেন এবং আপনি ইনভেস্ট করার ক্ষেত্রে আপনাকে চিন্তা করতে হবে যে আমি কোন ধরনের প্রপার্টি কিনতেছি, আমি এখানে কত টাকা ইনভেস্ট করতেছি, আমার এটা রিটার্ন ভ্যালু কেমন হবে, আমার এখানে যে রিসেল ভ্যালু আফটার 5 ইয়ার্স রিসেল ভ্যালু কেমন হবে। যেমন আমাকে কেউ যদি কল দেয় প্রথমে যে আমি একটা প্রপার্টি কিনতে চাই, আমি প্রথমে জিজ্ঞেস করি আপনি যে প্রপার্টি কিনতে চাচ্ছেন সেটা কি আপনি নিজের থাকার জন্য নাকি আপনি ইনভেস্টমেন্টের জন্য। যদি আপনার ইনভেস্টমেন্টের জন্য হয় তাহলে আমি আপনাকে ডিফারেন্ট ওয়ে গাইড করব। এবং সেখানে ধরেন একটা 2 ফ্যামিলি হাউস আপনি 150,000 কিনতে পারেন, আবার 300,000 কিনতে পারেন। এখন আপনি 300,000 দিয়ে যদি আপনি প্রপার্টি কিনেন, হয়তো আপনি রেন্টাল ইনকাম 2400 পাবেন। আবার আপনি যদি 150 থেকে 2 ফ্যামিলি কিনেন তাহলে আপনি $2,000 অথবা 200 পাইতে পারেন। এখন আপনি এক্সপেন্সিভ বাড়িগুলো কিনে যদি রেন্টাল ইনকামের জন্য সুইচ করেন, দ্যাট মিনস ইটস নট দ্য রাইট ইনভেস্টমেন্ট। সো দ্য থিং ইজ, আপনি যখন ইনভেস্ট করবেন আপনার এজেন্টের সাথে আপনি ডিসকাস করবেন যে আমি ইনভেস্ট করব প্রপার্টি, আমার রিটার্নটা কেমন হবে। এবার আপনি যে জিনিসটা বলতেছেন যে বাড়ি কেনার পরে যে প্রবলেম গুলো হয় ফেস করে, সেগুলা কেন হয় বা কিভাবে সমাধান করা যায়। আপনি বাড়ি কেনার পরে আপনাকে, যেমন আপনি একটা বিজনেস ওপেন করলেন, আপনাকে বিজনেস আপনি নেওয়ার পরে অপারেটিং যে রুল রেগুলেশন অ্যাডমিনিস্ট্রেশন, এগুলো আপনাকে জানতে হবে, আদারওয়াইজ আপনি বিজনেস সার্ভাইভ করতে পারবেন না। তো আপনাকে বাড়ি কেনার পরে যে ফার্স্ট থিং হবে, আপনার প্রপার্টিতে আপনি একজন ভালো টেনেন্ট চুজ করা। এখন ভালো টেনেন্ট চুজ করার জন্য আপনাকে জানতে হবে কিভাবে আমি টেনেন্টকে ভালো আমি চুজ করবো। তো সেই জিনিসগুলো আমাদের সাথে যদি আপনি ডিসকাস করেন, আমরা গাইড করবো অথবা অনেক সময় নিজেরাও করি। এখন টেনেন্ট চুজ করার ক্ষেত্রে আপনি যদি ভালো টেনেন্ট নেন তাহলে কন্টিনিউ আপনি রেন্ট পাবেন। আবার আরেকটা ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেকে পরিচিত একজন বললো, আপনি দেখা যাচ্ছে আপনি তাকে ওই রেন্ট দিয়ে দেবেন, তার ব্যাকগ্রাউন্ড চেক করা হয় না, তার ক্যারিয়ার স্কোর চেক করা হয় না। এখন এগুলা যদি আপনি প্রপার ওয়েতে যান তাহলে সেক্ষেত্রে আপনি বলছেন মানে এই প্রত্যেকটা জিনিসেরই একটা মানে প্রপার ওয়েতে যাওয়ার জন্য, যাচাই বাছাই করার জন্য। আচ্ছা, আরেকটা জিনিস আহসান ভাই আপনার যেটা জানার ইচ্ছা সেটা হচ্ছে যে আমরা একটু যেটা আমরা বললাম যে পর্যটন খাতের ব্যাপারটা, নাইগ্রা এখন সামার মৌসুম আসছে, সামার মৌসুম চলছে এবং নাইগ্রাকে ঘিরে আপনি বললেন যেহেতু কানাডার বর্ডার প্লাস হচ্ছে বাফেলো গত 4-5 বছরে প্রচুর গ্রোয়িং হচ্ছে। আমরা দেখলাম অ্যামাজনের 1-2 থেকে প্রায় 4-5টা ওয়্যার হাউস হয়ে গেল। এর মধ্যে আমরা শুনতে পাচ্ছি আরো টেসলা সম্ভবত এখানে কিছু করার চেষ্টা করছে। তার মানে হচ্ছে গ্রোয়িং। এই সব কিছু মিলিয়ে আপনার কি মনে হয় যে মানে শুধুমাত্র রেসিডেন্সিয়াল এয়ারবিএনবি থেকে বা রেসিডেন্সিয়াল হোটেল বিজনেস বা আপনি যেটা বললেন যে রেস্টুরেন্ট বিজনেস, সেটার জন্য নাইগ্রা আসলে চুজ করাটা খুব মানে ওয়াইজ ডিসিশন হবে? শিওর, ডেফিনেটলি। এর কারণ হলো যে আপনার এখানে যে প্রপার্টির যে কস্টটা, এটা অন্যান্য সিটি থেকে, মেজর সিটি থেকে অনেক কম।
তার মানে হলো আপনি লো ইনভেস্টমেন্টে আপনি বেটার রিটার্ন পাইতে পারেন। আপনি যদি একটা টু ফ্যামিলি হাউস আপনি যদি এয়ারবিএনবি জোনিং এরিয়াতে কিনেন, আপনি হয়তো 140,000 50,000 পাচ্ছেন, বাট ওই প্রপার্টিটা দিয়ে আপনাকে প্রতি বছর একটা ভালো একটা রিটার্ন রেভিনিউ আপনাকে। এখন আপনি যদি রং ডিসিশন, রং প্লেসে রং প্রপার্টি চুজ করেন, তাহলে ডেফিনেটলি আপনি সেই সুযোগ পাবেন না। আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে, পরিকল্পনা নিতে হবে। আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনি আমি আবার ব্যাক করে পুরানো কোশ্চেনে যাচ্ছি, যে ভাড়াটিয়া নিয়ে যে ইস্যুটা, যেটা কারণ এটা কমন প্রশ্ন, অনেকেই এটা সাফার করতেছে। এখন আপনি বাসা ভাড়া দিবেন, বাসা ভাড়া দেওয়ার পরে আপনার ট্যালেন্টের ভালো একটা ট্যালেন্টও আপনি পাইবেন, কিন্তু ট্যালেন্টের সাথে আপনার একটা গুড রিলেশনশিপ থাকতে হবে। এখন গুড রিলেশনশিপ বলতে আমি যেটা বুঝাইতেছি, আপনি তার বার্থডেতে একটা ফ্লাওয়ার গিফট করবেন, নট দ্য থিং ইজ আপনার ট্যালেন্ট যদি আপনাকে কোনো প্রবলেমের জন্য আপনাকে কল দেয়, আপনাকে 24 আওয়ার্সের ভিতর সেটা রেসপন্স করতে হবে এবং সেটা সমস্যার সমাধান করার চেষ্টা করতে হবে। লেটস সে আপনার এখন ডাইনিং, তারা এখন কিচেনের মধ্যে তাদের লাইফটা কাজ করতেছেন, আপনাকে কল দিল, আপনি 24 ঘন্টা পরে আপনি রেসপন্স করলেন, অথবা আপনি আপনার ভাইকে বা পরিচিত কাউকে কল দিলেন, সে 3 দিন পরে গেল, এরপরে ওটা লাইটটা রিপ্লেস করতে আবার 7 ডেজ লাগছে, তাহলে ওই ট্যালেন্ট কিন্তু ট্যালেন্টের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে না। আমি রিসেন্টলি একটা প্রপার্টি মার্কেট দিছি, তো ওই মার্কেটে ট্যালেন্ট ওদেরকে ভাড়া দিচ্ছে না, বাট আমি মার্কেটে যখন এটা দিলাম, এখন দেখা যাচ্ছে যে ওই ওনার আমাকে বলতেছে যে ভাই, আমি যখন কল দিই সে তো আমার ফোন থেকে করে না, কিন্তু আপনি দেখি যে তার সাথে ফোনে কনভারসেশন করতেছেন, আমার যা যা দরকার তা মেনটেন করতেছেন, ভাড়া কালেক্ট করে দিচ্ছেন এবং তাকে আপনি গাইড করতেছেন, সে আপনার। এখন বিষয়টা হলো, আপনি ট্যালেন্টের সাথে সেই রিলেশনশিপ যদি না গ্রো করতে পারেন, কনভারসেশন যদি ওইভাবে আপনি অ্যাপ্রোচ না করেন, আপনি ভাড়াটিয়া থেকে সেভাবে রেসপন্স পাবেন না। তো এই জন্য আমি বলতেছি, রাইট প্রপার্টি, রাইট রিলেশনশিপ, রাইট চ্যানেল, এবং দেন আপনি আপনার রিটার্নটা ব্যাক করে পাবেন এবং ইউ উইল বি হ্যাপি ইন ইনভেস্টমেন্ট। কিন্তু এই সবকিছুর মানে উপরে যে জিনিসটা, সেটা হচ্ছে আপনি যেটা বললেন, অবশ্যই এটা খুবই দরকারি একটা কথা, কিন্তু এর সবকিছুর উপরে যে জিনিসটা সেটা হচ্ছে ইনভেন্টরি কেমন, মানে কেমন আপনার বাড়ি সেল দেয়া হচ্ছে, ফর সেলে কেমন বাড়ি রয়েছে, প্রাইস বা রেঞ্জগুলো কেমন, এই জায়গাটা কেমন দেখছে। মানে আসলে তো বাড়ি কিনলে শুধু হবে না, যে বাড়ির আসলে ইনভেন্টরি আছে কিনা, প্রপার আপনি যেটা বললেন লোকেশন, ভালো লোকেশনে বা ভালো জায়গাতে, আপনারা তো এটা নিয়ে কাজ করছেন, আপনার কাছে কি পরিমাণ ইনভেন্টরি এই মুহূর্তে রয়েছে? এখন বাফালো এবং নায়াগ্রা ফলস দুইটার কমপ্লিট সেপারেট সিনারিও। যদি আমি নায়াগ্রা ফলসে বলি, নায়াগ্রা ফলসে এখন ইনভেন্টরি বেশ বলা যায় অনেক, এবং মোস্টলি মোর দেন 30 ডেজ মার্কেটে থাকে, যার কারণে যে সুবিধা হলো বায়ারদের জন্য, বায়ার প্রাইসটা মোটামুটি আস্কিং প্রাইস অথবা বিলো আস্কিং প্রাইস অথবা রিজনেবল প্রাইসে পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। আর বাফালোতে যারা বেশিরভাগ মুভ হচ্ছে, তাদের বেশিরভাগই এখন আমার কাছে যেটা মনে হয়, ইনভেস্টর থেকে এখন যারা কিনতেছে বেশিরভাগ নিজের থাকার জন্য, তো যার কারণে একটু প্রাইসটা বেশি, বাট স্টিল ইনভেন্টরি আসতেছে। এবং প্রাইসটা যদি আমি বলি, আপনি যদি একটা সিঙ্গেল ফ্যামিলি কিনতে চান, যেটাতে মোটামুটি একটা এভারেজ কন্ডিশন, তাহলে আপনি 150 থেকে 200 ভিতরে একটা সিঙ্গেল ফ্যামিলি আপনি পাইতে পারেন। আপনার নিজের একটা ড্রাইভও থাকবে, ব্যাকইয়ার্ড থাকবে, নিজের ওন প্লেস থাকবে, আমি মনে করি এটা গুড প্রাইস। আর যদি আপনি টু ফ্যামিলি কিনতে চান, ডিপেন্ড অন লোকেশন এবং কন্ডিশন আর সাইজ, সবকিছু মিলে আপনার টু ফ্যামিলি হয়তো 150 থেকে 250 ভিতরে আপনি পেতে পারেন। তার মানে হচ্ছে এটা অতটা মানে রিজনেবল, অতটা বেশি এক্সপেন্সিভ না। আমাদের সময় খুবই কম, আসাম ভাই যদি এখন মানে ছোট্ট করে বলতেন এই মুহূর্তে, যে এই যে টু ফ্যামিলি, ওয়ান ফ্যামিলি, বা আপনি এতক্ষণ যেই জিনিসগুলো বললেন, সেক্ষেত্রে কেউ যদি মানে কোনো দর্শক যদি চায় যে তার বেটার রিটায়ারমেন্টের জন্য, সেক্ষেত্রে আপনার সাজেশনগুলো আসলে কি, যদি একটু সংক্ষেপে করে বলতেন। আমার সাজেশন হলো, আপনারা যদি ইনভেস্টমেন্ট করতে চান রিয়েল এস্টেটে, ডেফিনেটলি আপনারা রাইট প্রপার্টি চুজ করবেন এবং আপনার ইনভেস্টমেন্টের প্ল্যান করতে হবে, যে আমি কেন ইনভেস্ট করতেছি, আমার কি রেন্টাল ইনকামের জন্য নাকি আমি রিসেলের জন্য। যদি রিসেল করে আপনি হয়তো উইথিন 5 ইয়ার্স এর ভিতরে আপনি মানি ব্যাক রিটার্ন নিতে চান, সেটা এক ধরনের। আর যদি শুধু রেন্টাল ইনকামের জন্য, রেন্টাল ইনকামের জন্য আপনাকে মোস্টলি লোকেশন, রাইট প্রপার্টি এবং
আপনাকে রাইট কন্ডিশনে প্রপার্টি কিনতে হবে। যদি আপনি খারাপ প্রপার্টি কিনেন তাহলে আপনি কিন্তু ভালো টেনেন্ট পাবেন না, কারণ হলো আপনি বেটার এনভায়রনমেন্ট দিতে পারবেন না। না না, সেটা আপনি ঠিকই বলেছেন। আসলে এই জিনিসগুলো খুবই দরকারি, এগুলো খেয়াল রাখতে হবে। তো সেক্ষেত্রে কেউ যদি আপনার সঙ্গে কন্ট্যাক্ট করতে চায়, আপনি একটু আপনার ঠিকানাটা বা ফোন নাম্বারটা যদি আমাদের দর্শকদের জন্য বলতেন তাহলে সুবিধা হয়। আপনার যে কোনো বিষয়, আপনি রিলোকেট হওয়ার জন্য অথবা আপনার এখানে প্রপার্টি আছে, আপনার কোনো ইস্যু থাকে রিয়েল এস্টেট রিলেটেড, যে কোনো বিষয়, টাউন, সিটি, স্টেট ওয়াইড, ফেডারেল, কোনো ইনফরমেশন, কোনো ল, এনিথিং, বিকজ আমরা যারা রিয়েল এস্টেট, এটা নট অনলি মি, আমরা একটা টিম। তো এই টিমে আপনাদেরকে যে কোনো ধরনের পরামর্শ, ইনফরমেশন দেওয়ার সুযোগ আমাদের আছে। আমাদের সাথে যোগাযোগ করবেন। আমার নাম মোহাম্মদ আহসান, আমি লাইসেন্স রিয়েল এস্টেট সেলস পারসন। আমি আছি হাওয়ার্ড রিয়েল এস্টেট সার্ভিসের সাথে। আমার ফোন নাম্বার 716-617-8330। ধন্যবাদ আহসান ভাই। আসলে আমাদের সময় খুবই কম এই মুহূর্তে, তো আপনার নাম্বার দিয়েছেন, আপনার সঙ্গে যোগাযোগ করবে এবং আপনার সঙ্গে কথা বলে আমরা আসলে অনেক কিছুই জানতে পারলাম যে কিভাবে এই মুহূর্তে ইনভেস্ট করে বাফেলো এবং নায়াগ্রার আশেপাশে ভালো বেনিফিট পাবে। হয়তো অন্যদিন আপনার সঙ্গে এই বিষয় নিয়ে আরো ডিটেলস আলোচনা করব। ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। ধন্যবাদ টিভিএন কর্তৃপক্ষকে আমাকে সেই সুযোগ করে দেওয়ার জন্য, এবং ধন্যবাদ টিভিএন সকল দর্শক যারা আমাদের সাথে ছিলেন বা পরে দেখেন। ধন্যবাদ দর্শক, আপনাদের সবাইকে ধন্যবাদ। আবারও আপনাদের সঙ্গে এতক্ষণ ছিলেন। আমরা হয়তো আগামীতে দ্য ভিউজ অনুষ্ঠানে নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।